আইএলস স্পিকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আইএলসে মূলত 4টি বিষয় থাকে: আইএলস রিডিং, আইএলস রাইটিং, আইএলস লিসেনিং এবং আইএলস স্পিকিং। তো আইএলস স্পিকিং আইএলসের অন্য 3টি পার্ট থেকে ব্যতিক্রম এবং স্বাধীন। কারণ স্পিকিংয়ের জন্য আপনার কোনো বই না পড়লেও চলবে যদি আপনি রেগুলার ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, যদি আপনি রেগুলার আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিছুটা সময় ইংরেজিতে কথা বলেন, যদি আপনি রেগুলার নিউজ পেপার পড়েন, অর্থাৎ আপনার ইংরেজিতে কথা বলা বা এই কথা বলার সাথে সম্পৃক্ত বিষয়গুলোর উপরই আপনার স্পিকিংয়ের পারফরমেন্স ডিপেন্ড করবে। তো তারপরেও আইএলস স্পিকিংয়ে বেশ ভালো করার কিছু ওয়ে বা টেকনিক আছে, যে টেকনিকগুলো আমরা আজকে ফলো করব। তো আজকে আমরা আইএলসের ইন্ট্রোডাকশন পার্ট নিয়েই মূলত কথা বলবো। তো শুরুতেই আপনি যখন আইএলস টেস্ট দিতে যাবেন সেই ক্ষেত্রে, অর্থাৎ হোয়েন ইউ এন্টার টেস্ট রুম, তখন আপনাকে কি কি প্রিপারেশন মাথায় রাখতে হবে। তো আপনি টেস্ট রুমে প্রবেশের পূর্বেই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই ট্র্যাডিশনাল বা ফর্মাল একটা ড্রেস পরতে হবে, যেটা আপনি ফর্মালি প্রেজেন্টেশন যেহেতু দিতে যাচ্ছেন, তাই না, আপনার ড্রেস আপটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আপনার গ্রিটিংসটা অবশ্যই বিবেচনা করতে হবে। যদি খুব মর্নিংয়ে আপনি প্রেজেন্টেশন দেন বা আইএলস টেস্ট দেন, সেক্ষেত্রে গুড মর্নিং, 12টার পরে হলে গুড আফটারনুন, 5টার পরে হলে গুড ইভিনিং, এইভাবে আপনি আপনার গ্রিটিংসগুলো সেট করে নেবেন। এরপরে আপনি যখন প্রবেশ করলেন তখন আপনার এক্সামিনার ডেফিনেটলি আপনাকে বসতে বলবে। তো যদি সে ভুলক্রমে না বলে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে কোয়েশ্চেন আস্ক করতে পারেন, মে আই সিট, বা স্যার মে আই সিট। তখন ডেফিনেটলি আপনাকে বসতে বলবে, তখন আপনি বসে পড়লেন। ওকে, এরপরের যে বিষয় দুইটি নিয়ে কথা বলবো, যে দুইটি পয়েন্ট, সেই দুইটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং আইএলস স্পিকিংয়ের মূল বিষয় বলা চলে। প্রথম যেটি, সেটি হচ্ছে যে ট্রাই টু ফোকাস অন আই কন্ট্যাক্ট প্রপারলি, অর্থাৎ আপনার যে এক্সামিনার তিনি যখন প্রশ্ন করছেন, আপনি তার চোখের দিকে তাকান এবং চোখের দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলার চেষ্টা করেন। এবং আপনি যখন অ্যান্সার করবেন তখনও আপনি তার চোখের দিকে তাকিয়েই অ্যান্সার করবেন এবং কিছুটা হাত নাড়াতে পারেন বা এই ধরনের জেস্টার পোস্টারগুলো আপনি করতে পারেন। বাট আপনার আই কন্ট্যাক্টটা ডেফিনেটলি প্রপারলি থাকতে হবে। এবং এরপরে যেটি, যে অলওয়েজ কিপ স্মাইল ফেস। স্মাইল ফেস মানে এমনটা নয় যে আপনি হো হো করে হাসবেন। স্মাইল ফেস মিন্স আপনার ঠোঁটটা একটু বাঁকা থাকবে, যেন বোঝা যায় যে আপনি খুব এনজয় করছেন, আপনি খুব খুশি একটা মুডে রয়েছেন। সো এই আই কন্ট্যাক্ট এবং স্মাইল ফেস, এই দুইটার প্র্যাকটিস ডেফিনেটলি আপনার স্পিকিংয়ের সময় ট্রাই করবেন। এখন আইএলসের মূল বিষয়ে আসি। আইএলস স্পিকিংয়ের মূলত 4টি অংশ। প্রথম অংশ হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে অংশ হচ্ছে পার্ট 1 নিয়ে ডিসকাশন, তারপরে পার্ট 2 নিয়ে ডিসকাশন এবং ফাইনালি পার্ট 3 নিয়ে ডিসকাশন। তো আজকে আমার প্রথম ভিডিওতে ইন্ট্রোডাকশন নিয়ে আমি এই ভিডিওটি সাজিয়েছি এবং এর পরবর্তী ভিডিওগুলো আমরা সিরিয়ালি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে তৈরি করব। তো আইএলস ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স, এটি মূলত আপনার ওয়ার্ম আপ সেশন, অর্থাৎ এই সেশনে আপনার এক্সামিনার আপনাকে একটু চাঙ্গা করতে চায় এবং দেখতে চায় যে আপনি কতটুকু ভালো খেলতে পারবেন পরবর্তী সেশনগুলো। সো আপনার এই ইন্ট্রোডাকশনটা যদি খুব সুন্দর হয়, আপনার এই ইন্ট্রোডাকশন পার্টটা যদি বেশ ভালো হয়, তাহলে আপনার পরবর্তী পার্টগুলোও বেশ ভালো হবে বলেই এক্সামিনার মনে করে নেয়। বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটি নট রেটেড বাট ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই এই নট রেটেড বা এটা ওয়ার্ম আপ সেশন জন্য খুব একটা গুরুত্ব দেয় না, বাট এটি খুবই ভুল। কারণ ইন্ট্রোডাকশনটাই আসলে বলে দেবে আপনার পরবর্তী সেশনগুলো আপনি কেমন পারফর্ম করবেন। সো আপনার এক্সামিনার কিন্তু আপনাকে পরীক্ষা শুরু করে এই ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন থেকেই। তো এখানে মূলত 30 সেকেন্ডের মতো সময় আপনার জন্য ব্যয় করা হয়, আর এখানে বেশি না, 4 থেকে 5টা কোয়েশ্চেন করা হয়, আর প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনি গড়ে 5 থেকে 10 সেকেন্ডের মতো সময় দিতে পারবেন, অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ড সময় পাবেন অ্যান্সার করার জন্য। তো এখানে আপনার জন্য মূল যে টিপস,
আপনার গিভ ভেরি কুইক অ্যান্ড শর্ট অ্যান্সার, অর্থাৎ আপনার অ্যান্সারগুলো হবে খুব কুইক এবং শর্ট। খুব বেশি এলাবোরেট করার দরকার নেই, খুব বেশি এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার নেই, 1-2 সেন্টেন্সের মধ্যেই আপনি সেরে ফেলবেন। আর সেকেন্ড যেটি, ডোন্ট স্টার্ট কনভারসেশন অ্যাবাউট ইরেলিভেন্ট টপিক, বুঝতেই পারছেন, জাস্ট প্রশ্নে যা চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে, এর বাইরে নয়। তো একটা স্যাম্পল কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি আইএলস স্পিকিংয়ের ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন। স্যাম্পল কোয়েশ্চেন অনেকটা এরকম হয়ে থাকে। তো আপনাদের জন্য এই ইন্ট্রোডাকশন কোয়েশ্চেনগুলো এভাবে আসতে পারে, অর্থাৎ মোরলেস আমি যেগুলো আলোচনা করছি এর মধ্যেই থাকবে, এর বাইরে আসলে হওয়ার কোনো ওয়ে নেই। তো শুরুতেই এক্সামিনার এভাবে প্রশ্ন করতে পারে, মাই নেম ইজ জন, হোয়াট ইজ ইয়োর ফুল নেম? তো এখন আপনার নাম সাপোজ মাশরাফি বিন মুর্তুজা, আপনি বলতে পারেন যে হোয়াট ইজ ইয়োর ফুল নেম, আপনার ফুল নেম জানতে চাওয়া হলো, আপনি বলে দিলেন মাশরাফি বিন মুর্তুজা। ইটস ওকে, আপনার অ্যান্সারটা হলো, বাট আপনার অ্যান্সারটা প্রপার জেস্টার, প্রপার ওয়েতে হলো না। আপনি যদি জাস্ট মাশরাফি বিন মুর্তুজা বলেন, সেই ক্ষেত্রে আপনি বড়জোর 5 or 6 ব্যান্ড স্কোর ক্যারি করতে পারেন। বাট আপনাকে আরেকটু সুন্দর করে বলতে হবে, আরেকটু পোলাইটলি, আরেকটু স্মার্টলি প্রেজেন্ট করতে হবে। আপনি এভাবে বলতে পারেন, যেহেতু প্রশ্ন চেয়েছে হোয়াট ইজ ইয়োর ফুল নেম, আপনার ফুল নেমটা কি? এখানে ফুল নেম ইন্ট্রোডাকশনে বলা আছে যে আপনার ফুল নেম, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাই ফুল নেমস মাশরাফি বিন মুর্তুজা। এখানে কিন্তু নেম ইজ বলার দরকার নেই, নেম ইজটা আসলে খুবই ট্র্যাডিশনাল ইংলিশে আমরা ইউজ করি। আপনি এই ক্ষেত্রে একটু স্মার্টলি বলতে পারেন মাই ফুল নেমস মাশরাফি বিন মুর্তুজা। এরপরে আপনি একটা সেন্টেন্স জুড়ে দিতে পারেন, ওয়াইল বা হোয়ারঅ্যাজ, যে কোনো একটা আপনি ওয়াইল হোয়ারঅ্যাজ দিয়ে শুরু করতে পারেন। ওয়াইল মাশরাফি ইজ মাই ফার্স্ট নেম অর গিভেন নেম, বিন মুর্তুজা ইজ মাই ফ্যামিলি নেম অর সার নেম। এখানে আপনি অর দিয়েছি কারণ আপনি ফার্স্ট নেম বা গিভেন নেম এই দুইটি নাও বুঝতে পারেন। আসলে প্রথম যে নামটি হয় সেটি আসলে ফার্স্ট নেম বলা হয় বা গিভেন নেম বলা হয়, আর পরের যে অংশটুকু ওইটা আসলে আপনার বংশের উপাধি থাকে, তাই সেটাকে বলা হয় ফ্যামিলি নেম বা সার নেম। সো আপনি এভাবে বলতে পারেন, মাই ফুল নেমস মাশরাফি বিন মুর্তুজা, হোয়াইল মাশরাফি ইজ মাই গিভেন নেম, বিন মুর্তুজা ইজ মাই সার নেম। কত সুন্দর হলো! আপনি শুধু মাশরাফি বিন মুর্তুজা বলার থেকে আপনার এই পুরা সেন্টেন্স যখন আপনি এক্সপ্লেইন করলেন, দারুণ একটা সেন্টেন্স হলো এবং এক্সামিনার বুঝতে পারলো যে আপনি আসলে খুব ভালো ইংরেজি বলতে পারেন। এরপরে কোশ্চেনটা এমন হতে পারে, হোয়াট শ্যাল আই কল ইউ? এক্ষেত্রে আপনি বলতে পারেন, ওয়েল মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ কল মি মাশরাফি, দ্যাটস ওকে। অথবা আপনি সিম্পল বলতে পারতেন যে মাশরাফি বা ইউ ক্যান কল মি মাশরাফি, এই সব কিছুই বলতে পারতেন, বাট সেটি আসলে খুবই স্মার্টলি বলা হতো না, সেটি আসলে একটু ডিফারেন্ট হতো না। আপনার মতো আরও যারা প্রেজেন্টেশন দিচ্ছে বা আরও যারা ভাইবা দিচ্ছে, আরও যারা এই আইএলস স্পিকিং টেস্ট দিচ্ছে, তারা সবাই বলবে এভাবে যে ইউ ক্যান কল মি মাশরাফি, এখানে বলেই তারা থেমে যাবে। বাট আপনি একটু ডিফারেন্ট করেন, আপনি ডিফারেন্টলি অ্যাপ্রোচ করেন। আপনি বলতে পারেন এভাবে, ওয়েল মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস কল মি মাশরাফি, ইউ ক্যান কল মি মাশরাফি অ্যাজ ওয়েল ইফ ইটস ওকে উইথ ইউ। কত সুন্দর একটা সেন্টেন্স এবং কত প্রাণবন্ত হলো, কত সুন্দর ক্লিয়ারলি আপনি তাকে এক্সপ্লেইন করলেন। ওয়েল মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস কল মি মাশরাফি, কল মি মাশরাফি, ইউ ক্যান কল মি মাশরাফি অ্যাজ ওয়েল ইফ ইটস ওকে উইথ ইউ। এখানে দেখেন, এখানে ফিউচার টেন্সে আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে, বাট আপনাকে তো সবসময় ডাকা হয়, তাই না? সো সেই ক্ষেত্রে আপনি প্রেজেন্ট টেন্সে বললেন যে কল মি মাশরাফি, তাহলে এক্সামিনার কি বুঝতে পারলো যে আপনি টেন্সগুলো ধরতে পারেন, কোন টেন্সে কখন কিভাবে বলতে হয় সেটি আপনি জানেন। সো এই বিষয়টাও মাথায় রাখবেন। এরপরে প্রশ্নটা এভাবে হতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম? তো এক্ষেত্রে আপনার অ্যান্সার হতে পারে, ওয়েল মাই নেম স্ট্যান্ডস ফর গুড পার্সোনালিটি, অর্থাৎ
আপনি এখানে এভাবে বলতে পারতেন, দ্য মিনিং অফ মাই নেম ইজ গুড পার্সোনালিটি। এটি আসলে খুবই সেকেলে ইংলিশ, বা এটা আসলে ব্যান্ড স্কোর 5-6 পাওয়ার মতো আসলে অ্যান্সার। বাট এই ধরনের অ্যান্সার করলে আপনি খুব ভালো মার্কস ক্যারি করতে পারবেন না। আর আপনার ভালো মার্কস ক্যারি করার জন্য আপনাকে ডেফিনেটলি একটু স্মার্টলি বলতে হবে, ওয়েল মাই নেম স্ট্যান্ডস ফর গুড পার্সোনালিটি। এর সাথে আপনি আরেকটু জুড়ে দিতে পারেন, মোর ওভার অ্যানাদার মিনিং অফ ইট ইজ পারফেক্ট ম্যান। আপনি বুঝতে পারছেন যে আপনার নামের মিনিং আসলে এই দুইটার কোনোটাই না, সাপোজ, বাট আপনাকে মিথ্যা বলতে হচ্ছে, আপনাকে মিথ্যার ফুলঝুরি নিয়ে কাজ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ আপনি যদি এভাবে বলেন সেই ক্ষেত্রে সেন্টেন্সগুলো আরও সুন্দর হয়, আরও প্রাণবন্ত হয়, এবং আপনার যে এক্সামিনার তিনি বুঝতে পারবেন যে আপনি আপনার স্টকে আসলে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড আছে, আপনি ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেইন করতে পারেন, এবং ডিফারেন্ট সর্ট অফ ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবেল। সো আবার বলছি, আপনি খুব সুন্দর করে বলবেন, ওয়েল মাই নেম স্ট্যান্ডস ফর গুড পার্সোনালিটি, মোর ওভার বা বিসাইডস অ্যানাদার মিনিং অফ ইট ইজ পারফেক্ট ম্যান। আপনি বলে দিলেন এই আপনার যে মিনিংটা ঠিক হলো না হয়তোবা, বাট আপনাকে এই মিথ্যাটুকু বলতে হলো। আর যদি আপনার মিনিং আপনি জানেন, আপনার নামের মিনিং, সেক্ষেত্রে তো হয়েই গেল। আপনি এইভাবে আপনার অ্যান্সারগুলো অ্যারেঞ্জ করে ফেলতে পারেন। আশা করি এই প্রশ্নগুলোর বাইরে ইন্ট্রোডাকশনে কোনো প্রশ্ন হবে না। এরপরে আপনার এক্সামিনারকে তো আপনি বলেছেনই যে আপনি আমাকে মাশরাফি বলে ডাকতে পারেন যদি আপনি ঠিক মনে করেন। সো সে আপনাকে মাশরাফি বলেই ডাকলো এবং বলল, মাশরাফি হোয়ার ডু ইউ কাম ফ্রম। তো এক্ষেত্রে আপনি বলতে পারেন, আপনার সাপোজ আপনার বাসা হচ্ছে নড়াইলে, সো আপনি বলতে পারেন আই কাম ফ্রম নড়াইল। এটা অ্যান্সার হবে, কিন্তু আপনার ব্যান্ড স্কোর আসবে 6.5। বাট আপনি যদি এভাবে বলেন, ওয়েল আই এম ফ্রম আ বিউটিফুল এরিয়া কল্ড নড়াইল ইন খুলনা ডিস্ট্রিক্ট। তার মানে কি হলো, আপনি নড়াইলের কথা বললেন যে নড়াইলটা খুব সুন্দর, আপনি এক্সপ্লেন করলেন, ওয়েল আই এম ফ্রম আ বিউটিফুল এরিয়া কল্ড নড়াইল। সেটা কোথায়? এক্সামিনার কিন্তু জানে না যে নড়াইলটা কোথায়, আপনি তখন এক্সপ্লেন করছেন ইন খুলনা ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেটা খুলনা ডিস্ট্রিক্টের মধ্যে। সো এক্সামিনার এতটুকু বুঝতে পারলো যে আপনি এসেছেন নড়াইল থেকে, যেটা খুলনা ডিস্ট্রিক্টে। বাট এক্সামিনার এখনও জানে না যে খুলনা ডিস্ট্রিক্টটা আসলে কোথায়। তখন আপনি আরেকটু এক্সপ্লেন করছেন, হুইচ ইজ লোকেটেড ইন সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কি হলো, আপনি একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলেন এবং খুব সুন্দর করে বললেন হুইচ ইজ লোকেটেড ইন সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তার মানে এখন এক্সামিনার ক্লিয়ার, আপনি 3 থেকে 4টে ইনফরমেশন দিয়েছেন। হোয়ার ডু ইউ কাম ফ্রম, এটার কী কী ইনফরমেশন দিলেন? ওয়েল আই এম ফ্রম আ বিউটিফুল এরিয়া কল্ড নড়াইল ইন খুলনা ডিস্ট্রিক্ট হুইচ ইজ লোকেটেড ইন সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সো আপনার অ্যান্সারটা পরিপূর্ণ হলো। আপনি শুধু নড়াইল বা শুধু নড়াইল ইন খুলনা ডিস্ট্রিক্ট বা নড়াইল ইন খুলনা ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এভাবে বললে সেটা আসলে কোনো সেন্টেন্স হতো না, সেটা কোনো প্রাঞ্জলতা বা প্রাণবন্ততা থাকতো না, এবং সেটা আসলে আপনার ভালো ব্যান্ড স্কোর ক্যারি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবেই দেখা দিত। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আরও সুন্দরভাবে এক্সপ্লেইন করা যায়। ওকে, এরপরে এক্সামিনার আপনার কাছে চাইতে পারে যে ক্যান আই সি ইউর আইডি। এখন এক্সামিনার কিন্তু আপনাকে খুব সংক্ষেপে বলবে আইডি। আপনি এই ক্ষেত্রে আইডির মানেটা কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ আপনি বলতে পারেন এভাবে, শিওর হিয়ার ইজ মাই আইডেন্টিফিকেশন কার্ড। তার মানে কি হলো, এক্সামিনার বুঝতে পারলো যে আপনি বুঝতে পেরেছেন আইডির পূর্ণরূপটা কী। এভাবে বলতে পারেন, শিওর হিয়ার ইজ মাই আইডেন্টিফিকেশন কার্ড। যখন সে আইডি কার্ডটা হাতে নেবে তখন আপনি বলবেন থ্যাংক ইউ, অর্থাৎ থ্যাংক ইউটা আপনি কখন বলছেন? যখন সে আইডেন্টিফিকেশন কার্ডটা হাতে নিচ্ছে তখন আপনি বলছেন থ্যাংক ইউ। অথবা আপনি এভাবে বলতে পারেন, অফকোর্স হিয়ার ইউ আর,
বা হেয়ার ইউ গো, অর্থাৎ এই নিন। এবং সে যখন নিল তখন আপনি বললেন থ্যাংক ইউ। তার মানে আপনি সেন্টেন্সটা দুইভাবে বলতে পারেন। শিওর, হেয়ার ইজ মাই আইডেন্টিফিকেশন কার্ড, সরাসরি আপনি আইডিকে এক্সপ্লেইন করলেন এবং এটি একটা দারুণ এক্সপ্লেনেশন হলো এবং এক্সামিনার বুঝতে পারলো যে আপনি খুবই ওয়েল প্রিপেয়ার্ড এবং আপনার প্রিপারেশনটা এত ভালো যে আপনি সব কিছু বুঝে এসেছেন। বা আপনি যখন আইডেন্টিফিকেশন কার্ড হয়তো বা আপনি ধরতে পারেননি যে সে আইডি বলেছে নাকি আইডেন্টিফিকেশন বলেছে বা কার্ড বলেছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে অফকোর্স হেয়ার ইউ আর, এই নিন, বা হেয়ার ইউ গো, এভাবে বলতে পারেন। বাট আপনি যদি কিছুই না বলে শুধু আইডিটা দিলেন, চুপ করে থাকলেন, কিচ্ছু বললেন না যে কথা বলবো না, আমি চুপ করে থাকবো। এক্সামিনার বললো ক্যান আই সি ইউর আইডি, আপনি আইডিটা দিয়ে দিলেন, কোনো কথা বললেন না, তাহলে এক্সামিনার কি বুঝবে যে আপনার ইংরেজিতে আপনার কথা বলার যে অভ্যাসটা সেটি খুবই কম, আপনার ফ্লুয়েন্সিটা খুবই কম। সো এই ধরনের ক্ষেত্রে আপনাকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। আপনাকে ডেফিনেটলি কথা বলতে হবে, কথা বলে এক্সামিনের সাথে আরও ইজি হতে হবে। সো আপনি এখানে মুখ বুজে আইডি কার্ড দিয়ে দেবেন না, আপনি এখানে বলবেন না দিস ইজ মাই আইডি, বা আপনি বলবেন না যে ইট ইজ মাই আইডি কার্ড, ইট ইজ মাই আইডেন্টিফিকেশন কার্ড। এই ধরনের লেম সেন্টেন্স ইউজ করবেন না মোটেই, বরং আপনি চেষ্টা করবেন আরও সুন্দরভাবে আপনার এই সেন্টেন্সগুলোকে এক্সপ্লেইন করতে। সো আপনি বলবেন অফকোর্স হেয়ার ইজ মাই আইডেন্টিফিকেশন কার্ড, সে যখন রিসিভ করবে বলবেন থ্যাংক ইউ। ওকে, তো আইএলস স্পিকিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বেসিক্যালি 4টি বিষয়ের উপরে ডিপেন্ড করে: আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, আপনার গ্রামার এবং আপনার লেক্সিক্যাল রিসোর্সেস। তো এই 4টি বিষয়ের উপরে পৃথক একটি ভিডিও আমি আনবো, কারণ এই 4টি বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের খুব ভালো মতো জানা উচিত। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স থাকবে। এবং আমি আশা করছি আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর 6.5 থেকে 8.5 এর মধ্যেই থাকা উচিত ইনশাল্লাহ। আশা তো করতে পারি, তাই না? তো সেই আশা নিয়েই আমরা পরবর্তী ভিডিও তৈরি করব এবং আশা করব আপনারাও আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ।